বন্ধুরা, তিলোত্তমার ধর্ষণ ও খুন ঘটনাতে সঞ্জয় ছাড়া আরও কতজন ব্যক্তি এই ঘটনায় জড়িত? টোটাল কতজন মিলে তিলোত্তমাকে ধর্ষণ ও খুন করেছে? মারাত্মক তথ্য আপনাদেরকে দিব, চলুন ডিটেলসে আপনাদেরকে বলবো। এমনকি আরেকটি প্রশ্ন, যে যেই ব্যক্তিগুলো তিলোত্তমাকে ধর্ষণ করেছে তাদের বীর্য কিন্তু তিলোত্তমার যোনিতে নেই, কিন্তু কেন? চলুন ডিটেলসে আপনাদেরকে বলবো, চলুন। নমস্কার বন্ধুরা, আমি সনকা, আমার নতুন একটি প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, তো এমন একটি তথ্য দেব, অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য, যে তিলোত্তমাকে সঞ্জয় ছাড়া আরও কতজন ব্যক্তি মিলে তিলোত্তমাকে ধর্ষণ ও খুন করেছিল। পুরোটা আপনারা দেখুন, ভিডিওটা অনুরোধ করছি আপনাদেরকে শেষ অবধি দেখুন, অনেক কিছু আপনারা জানতে পারবেন। এবার আপনাদেরকে পুরো ডিটেলসে বলছি, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন। সঞ্জয় রায় কি একাই অপরাধী? এই প্রশ্নটা কিন্তু প্রত্যেকের মনে উঠছে, আর যেই প্রশ্নটা করা হয়েছে, নাকি সঙ্গে আরও এক বা একাধিক ব্যক্তি জড়িত ছিল আরজি করে তরুণী চিকিৎসকের খুন ও ধর্ষণের ঘটনায়। সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্সেস ল্যাবরেটরি CFSL এর রিপোর্টে সে প্রশ্ন জোরালো হয়ে উঠছে। আগাগোড়ায় আন্দোলনকারী চিকিৎসকের দাবি, চিকিৎসকরা প্রথম থেকে দাবি করে এসেছেন যে আরজি করের ঘটনায় সঞ্জয়ের সঙ্গে নির্ঘাত কেউ জড়িয়ে ছিল, আরও অনেকে জড়িয়ে আছে। বলছে, পড়ুয়া তরুণী চিকিৎসকের দেহে নানা আঘাতের চিহ্ন ও তাকে খুনের ধরন দেখেই, তার যে যারা যারা তিলোত্তমার সেই ছবিটা দেখেছে, সেই ছবিটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন অনেকেই যে এটা কিন্তু ধর্ষণ ও খুনের ঘটনা। আর এখান থেকে কিন্তু সন্দেহ উকি দিয়েছে অনেকের মনে। এবার সেই সন্দেহ উস্কে দিল CFSL এর একটি রিপোর্ট। সেই রিপোর্টে দাবি করা হয়েছে নির্যাতিতার বিভিন্ন যৌনাঙ্গে একাধিক ব্যক্তির মিশ্র DNA মেলার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। স্বাভাবিকভাবেই গত 9ই আগস্ট ভোর রাত্রে সঞ্জয়ের সঙ্গে আরও কেউ ছিলেন কি না, সে প্রশ্ন আরও বেশি ভাবাচ্ছে এখন সকলকে। পয়েন্ট টু বি নোটেড, নির্যাতিতা এবং অভিযুক্ত সঞ্জয়ের নানা শারীরিক নমুনার পরীক্ষা হয়েছে। সঞ্জয়ের তথা তিলোত্তমার কিন্তু বিভিন্ন শারীরিক পরীক্ষা হয়েছে, ম্যাচিং করানো হয়েছে। তার মধ্যে রয়েছে কয়েকটি DNA পরীক্ষাও, কিন্তু সব পরীক্ষার রিপোর্ট আসেনি এখনও। এর মধ্যে প্রকাশ্যে এসেছে 21 আগস্ট CBIকে জমা দেওয়া CFSL এর একটি রিপোর্ট, যেটি CBIকে জমা দেওয়া হয়েছিল। CFSL এর অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর সমা রায় স্বাক্ষরিত সেই রিপোর্টের 12 নম্বর পাতায় উল্লেখ করা হয়েছে, নির্যাতিতার, এই কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনুন বন্ধুরা, নির্যাতিতার স্তন বৃন্ত বা নিপল, পায়ু বা অ্যানাস এবং ভ্যালভা বা যোনিদ্বারের সব নমুনায় মাল্টিপল অটোজোমাল STR জেনেটিক প্রোফাইল এর সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। অর্থাৎ একাধিক ব্যক্তির DNA থাকতে পারে, এটা কিন্তু সন্দেহ করা হচ্ছে। টোটাল কতজন আছে সেটাও আপনাদেরকে স্পষ্ট করছি। বলছে যে কারোর নমুনায় হাইলি কন্টামিনেটেড DNA বা প্রবল মিশ্রিত DNA অস্তিত্ব মিলেছে। ফরেন্সিক মেডিসিনের এক বিশেষজ্ঞ চিকিৎসক বলেন, রিপোর্টে যদি এক কথা বলা থাকে তাহলে সত্যিই কিন্তু একাধিক ব্যক্তির জড়িত থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না, যেটা এক বিশেষজ্ঞ বলেছেন। তবে মনে রাখতে হবে, এই মিশ্রিত DNA যে একাধিক অপরাধীর হতে পারে, তেমনই সঞ্জয় রায় এবং কিছু জীবাণুর মিশ্রিত DNAও হতে পারে। সঞ্জয় রায় এটা কিন্তু অনুমান করছেন যে সঞ্জয় রায় সাথে কিন্তু কিছু জীবাণুর মিশ্রিত DNAও হতে পারে। যদিও এই রিপোর্ট খতিয়ে দেখে গত 21 সেপ্টেম্বর যে রিপোর্ট CBIকে জমা দিয়েছিলেন মাল্টি ইনস্টিটিউশনাল মেডিকেল বোর্ড, তাতেও বলা হয়েছে একজনের পক্ষে এই অপরাধ ঘটানো সম্ভব হলেও হতে পারে। পয়েন্ট টু বি নোটেড।
এখানে এই কথাটি বলা হয়েছে যে তিলোত্তমার সাথে যেই ঘটনা ঘটেছে বা তিলোত্তমার পরে বডি দেখে যারা অনুমান করতে পেরেছেন যে যেমন তার মানে শারীরিক যা ক্ষতবিক্ষত ছিল মেয়েটার গোটা শরীরে, সেটা দেখে এটা অনুমান করছেন এখন যে একজনের দ্বারা হতে পারে। এটা কিন্তু সিওরিটি নেই, কিন্তু হতে পারে। কিন্তু আমি বলছি আপনাদেরকে পুরো ডিটেলসে দেখুন, কারণ অনেকে না দেখে কিন্তু যা তা মন্তব্য করেন। বলছে একজনের পক্ষে অপরাধ ঘটানো সম্ভব হলেও হতে পারে, অর্থাৎ একই জনই যে জড়িত সে কথা ব্যর্থহীনভাবে নিশ্চিত করা কিছু জানানো হয়নি। এই বলছে এমসের ফরেন্সিক মেডিসিন বিশেষজ্ঞ আদর্শ কুমারের নেতৃত্বে বিভিন্ন ডাক্তারি শিক্ষা প্রতিষ্ঠানের বিশেষজ্ঞদের নিয়ে 11 সদস্যের যে মেডিকেল বোর্ড গঠিত হয়েছিল সিবিআইকে সহায়তা করার জন্য, সে MIMBর তরফেই এই রিপোর্ট দেওয়া হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে, মানে সিবিআইকে। চিকিৎসক সংগঠন ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামের যুগ্ম সম্পাদক রাজীব পান্ডে বলেন, MIMBকে সিবিআই প্রশ্ন করেছিল একজনের পক্ষে কি এই কাজ করা আদৌ সম্ভব। এটা কিন্তু সিবিআই প্রশ্ন করেছিলেন। তার উত্তরে 3 নম্বর পয়েন্ট MIMB জানিয়েছেন সে সম্ভব না, উড়িয়ে দেওয়া যায় না, এটা কিন্তু জানিয়েছেন। সিবিআই যদি উল্টো জিজ্ঞেস করত একাধিক ব্যক্তি জড়িত থাকতে পারে কি না, তার উত্তরও MIMB নিঃসন্দেহে একই দিত। যদি পাল্টা প্রশ্ন করা হতো তাহলে কিন্তু MIMB এই উত্তরটাও কিন্তু দিতেন, মানে নিঃসন্দেহে একই উত্তর কিন্তু দিতেন। সুপ্রিম কোর্টে আরজিকর মামলার অন্যতম পক্ষ যে আন্দোলনকারী চিকিৎসকরা, তাদের অনেকেই আবার জানাচ্ছেন একাধিক ব্যক্তির কথাগুলো। বুঝতে পারছেন বন্ধুরা কতটা গুরুত্বপূর্ণ কথাগুলো, যে সঞ্জয় অনেকে মনে করছেন এক ব্যক্তির দ্বারাও কিন্তু ঘটনাটা ঘটানো সম্ভব, আবার অনেকে মনে করছেন যে এখানে একাধিক ব্যক্তিও ঘটনাটা ঘটাতে পারেন। আর একজন তো দেখেছেন বলছেন, কথাটা বলছে জড়িত থাকার বিষয়টি উড়িয়ে দেওয়া যাচ্ছে না সিসিটিভি ফুটেজের কারণেও, কারণ সিসিটিভি ফুটেজে কিন্তু সেটা ধরা পড়েছে যে সঞ্জয় ছাড়া আরও ব্যক্তি এই ঘটনায় জড়িত। কারণ সিবিআই তদন্তে উঠে এসেছে যে গত আগস্ট ভোরবেলা 3:06 থেকে 3:06 থেকে 4:03 পর্যন্ত খুন ধর্ষণের ঘটনার অকুস্থল বলে উঠে আসা সেমিনার রুমের দিকে, পয়েন্ট টু বি নোটেড, সেমিনার রুমের দিকে যেতে দেখা গিয়েছে মোট 4 জনকে। বুঝতে পারলেন বন্ধুরা, টোটাল 4 জন, সঞ্জয় সহ আরও 3 জন, মানে 3 জন তথা সঞ্জয় মিলে টোটাল 4 জন মিলে তাদেরকে কিন্তু যেতে দেখা গিয়েছে। হ্যাঁ, বলা আবার আপনাদের কাছে রিপিট করে কথাগুলো পরিষ্কার করে দিই, আপনারা বুঝতে পারবেন যে ভোর 3:06 থেকে 4:03 পর্যন্ত খুন ধর্ষণের ঘটনায় অকুস্থল বলে উঠে আসা সেমিনার রুমের দিকে যেতে দেখা গিয়েছে মোট 4 জনকে। মানে 3:06 থেকে শুরু করে 4:31, সরি 3 বললাম মনে না, 4:31 এই টাইমের মধ্যে কিন্তু এই 4 ঘটনাটা ঘটেছে, যেটা সেমিনার রুমের উল্টো দিকে যেতে দেখা গিয়েছে মোট 4 জনকে। তার মধ্যে 3 জনকে শনাক্ত করা যায়নি, 3 জনকে চেনা যায়নি, কিন্তু একমাত্র শনাক্ত করা গিয়েছে সঞ্জয়কেই, যার জন্যই সঞ্জয়কে একমাত্র অপরাধী বলা হয়েছে বা একমাত্র অপরাধী হিসাবে তাকে অ্যারেস্ট অবধি করা হয়েছে। এবং আশ্চর্যজনকভাবে নাকি 3 জনকে খুঁজে বের না করে কেবলমাত্র সঞ্জয়কে একমাত্র অভিযুক্ত হিসাবে গ্রেপ্তার করা হয়েছে। এটা আশ্চর্যজনক, যেখানে 4 জনকে টোটাল দেখা গিয়েছে ওইদিকে যেতে, তাহলে 3 জনকে যখন
বুঝতে পারেননি বা চেনা যায়নি, তাহলে একজনকে যাকে চেনা গেছে মানে সঞ্জয়কে, দ্রুত সঞ্জয়কে শনাক্ত করা গেছে, তাহলে তাকে অ্যারেস্ট করা হয়েছে, তাহলে তিনজনের কেন আর তদন্ত করা হলো না বা কেন জানার চেষ্টা করা হলো না, আর শুধুমাত্র সঞ্জয়কে একাই গ্রেপ্তার করে তার বিরুদ্ধে চার্জশিট জমা দেওয়া হয়েছে, এমনকি তাকে নিয়ে ট্রায়াল অবধি শুরু হয়ে গেছে। তাই প্রশ্ন উঠছে বাকি তিনজন কারা, তাদের মধ্যে এক বা একাধিক বাকি কি জড়িত থাকতে পারে এই ঘটনায়? উত্তর অধরা। তবে সঞ্জয় যে অপরাধ করেছিল সে ব্যাপারে সকলেই নিঃসন্দেহে, মানে সঞ্জয় যে ঘটনাটি ঘটিয়েছে এটা কিন্তু সকলেই নিঃসন্দেহে এই কথাটি বলছেন, কিন্তু সিএফএসএলের রিপোর্টও সেই তথ্যকেই সমর্থন করে, কারণ নির্যাতিতার একাধিক যৌনাঙ্গে মেলা লালা ও নখের দাগ নমুনার সঙ্গে হুবহু মিলে গিয়েছে সঞ্জয়ের ডিএনএ প্রোফাইল। সঞ্জয়ের সাথে তিলোত্তমার ডিএনএ ম্যাচ করে গেছে, প্রত্যেকটা যতগুলো টেস্ট করা হয়েছে মানে লালা নখের দাগ প্রত্যেকটা জিনিস ম্যাচ করে গেছে। নির্যাতিতার যোনিতে কোনো বীর্য নমুনা মেলেনি বলে অবশ্য জানিয়েছেন MIMB। তারা জানিয়েছেন আর তিনটি কারণ থাকতে পারে, মানে এর তিনটি কারণ থাকতে পারে যে তাদের মানে আরও যারা ছিল তাদের বীর্য তিলোত্তমার যোনিতে না থাকার আরও তিনটে কারণ হতে পারে। সেটা কি সেটা আপনাদেরকে বলছি যে হয় বীর্যপাত করা হয়নি যোনির মধ্যে, অথবা কন্ডম ব্যবহার করা হয়েছিল, কিংবা পুরুষাঙ্গ ছাড়া অন্য কোনো অঙ্গ অথবা কোনো ভতা দণ্ডাকার বস্তু প্রবেশ করানো হয়েছিল নির্যাতিতার যোনিতে। বুঝতে পারলেন বন্ধুরা যে কেন তাদের বীর্য তিলোত্তমার যোনিতে ছিল না? তার তিনটে কারণ এখানে উল্লেখ করা হয়েছে, যেটা আপনাদেরকে বললাম। তবে এই নৃশংস ঘটনার নেপথ্যে আরও কেউ জড়িত কি না সেই প্রশ্নের যুক্তিগ্রাহ্য সদুত্তর এখনও অবধি মেলেনি। তা মেলার আগেই সিবিআই চার্জশিট জমা দিয়ে দিয়েছে, শুরু হয়ে গিয়েছে সঞ্জয়ের ট্রায়াল, অথচ চিকিৎসকদের আক্ষেপ অনেক আগেই সিবিআইয়ের হাতে পেয়ে গিয়েছিল সেই সিএফএসএলের রিপোর্ট। সিবিআই অনেক আগে কিন্তু সিএফএসএলের রিপোর্ট পেয়ে গিয়েছিলেন, তারপরেও কিন্তু সেই একমাত্র অপরাধী মানে সঞ্জয়ের বিরুদ্ধে চার্জশিট, সঞ্জয়কে মেন অপরাধী সঞ্জয়ের বিরুদ্ধে শুরু হয়ে গেছে ট্রায়াল। এবার আপনারা কি বলবেন বন্ধুরা, কি বলবেন? সত্যি কি কিছু বলার আছে? আপনারা বলুন। যেখানে আপনারা অনেকে বলছেন যে কি হবে, কোথায় কোন দিন পাবো, মানে আসল বিচার কবে হবে, কবে আমরা অপরাধীকে সামনে দেখতে পাবো, কবে আমরা অপরাধীর শাস্তি আমরা শুনতে পাবো যে হ্যাঁ ফাইনালি শাস্তি ঘোষণা হলো যে তাদের অমুক সাজা হবে। যেখানে এই মানে পুরো স্পষ্ট ধরা পড়েছে সিসিটিভিতে যে সঞ্জয় ছাড়া আরও তিনজন ব্যক্তি ছিল, টোটাল চারজন ছিল, তারপরেও কিন্তু সেখানে সঞ্জয়কে যেহেতু শনাক্ত করা গেছে তার জন্য সঞ্জয়ের বিরুদ্ধেই শুরু হয়ে গেছে এই ট্রায়াল বা চার্জশিট দেওয়া হয়ে গেছে। কিন্তু কথাটি হলো যে এই যে বাকি তিনজন ছিল তাদেরকে খোঁজার চেষ্টা অবধি করা হয়নি, কিন্তু কেন? বাকি আরও তিনজন কারা ছিল যাদের মানে খোঁজার চেষ্টা অবধি করা হয়নি, যাদের বিরুদ্ধে কোনো রকমের অ্যাকশন হয়নি, কোনো রকমের মানে তারা কে ছিল, তাদের বিরুদ্ধে যে পদক্ষেপ নেওয়া হবে সেটা কোথায়, কি হচ্ছে এসব? আর ঘটনাটা যেখানে ঘটেছে মানে টাইমটা যেভাবে উল্লেখ করা আছে 3:06 থেকে 4:31 অবধি ঘটনাটা, এইটুকু টাইমের মধ্যে তিলোত্তমার সাথে পুরো ঘটনাটা ঘটেছে। তিলোত্তমাকে মানে কি বলবো, এই ঘটনাগুলো বলতেও কেমন যেন কষ্ট লাগছে যে মেয়েটাকে কিভাবে কত সময়ের এইটুকু সময়ের মধ্যে কিভাবে মেয়েটাকে তারা সারা জীবনের মতো পৃথিবী থেকে সরিয়ে দিল।
যাই হোক, আপনাদের কাছে অনুরোধ করব যে প্রত্যেকে যেভাবে তিলোত্তমার জন্য প্রতিবাদ করছেন, তিলোত্তমার জন্য প্রত্যেকে মন থেকে চাইছেন যে তাদের শাস্তি হোক, অপরাধীদের শাস্তি হোক, শাস্তি হবে। কিন্তু আমাদেরকে প্রত্যেককে লড়াই করে যেতে হবে, প্রতিবাদ করে যেতে হবে। তিলোত্তমার হয়ে আমাদেরকে যেভাবে প্রতিবাদ করছি, তিলোত্তমার মা বাবার পাশে থাকতে হবে। চলুন, প্রতিবেদনটি এখানে শেষ করলাম। যদি আপনাদের ভালো লেগে থাকে বা অবশ্যই নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন ওকে পাশে থাকবেন। টাটা।